আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো রবিবার আর এখন ঘড়িতে 12টা 20 বাজে। আজকে সকাল থেকে ব্লগ শুরু করলাম না, আজকে ভাবলাম দুপুর থেকে ব্লগটা শুরু করি। তার উপর জানো তো কী হয়েছে, আজকে সকালবেলায় লেট করে ঘুম থেকে উঠেছি। ঘুমটা ভাঙলো সকালবেলায়, তারপর উঠে আবারও ঘুমিয়েছিলাম, সেই যে চোখ লাগলো আর উঠতে উঠতে লেট হয়ে গেল। তারপর তো এদিকে বুঝতেই পারো সকালবেলায় রান্নাবান্নার কীরকম চাপ পড়েছিল। তো যাক, রান্নাবান্না করে তারপর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে গেল, আমিও আস্তে ধীরে রান্নাবান্না করে ঘর দৌড়ের সমস্ত কাজকর্ম শেষ করলাম। তবে আজকে কিন্তু ঘরের আর তেমন কাজ করিনি, যেহেতু লেট হয়ে গেল। এদিকে আবার পুজোও দেবো, না হলে পুজোটা অনেকটা বেলা হয়ে যাবে দিতে দিতে, তাই তো এদিকে দেখো খাওয়া দাওয়া সকালের সমস্ত কাজকর্ম শেষ। আজকে বলতে পারো দুপুর থেকে ব্লগ শুরু করেছি, একদম জানি না কখন গিয়ে ব্লগ শেষ হবে আমার। মানে দুপুরের পর থেকে আমি কী করি সেটাই আজকে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আজকে আকাশের ভাবটা না বোঝা বড় দায় হচ্ছে। এই আকাশ মেঘলা করছে, আবারও দেখি রোদ উঠে যাচ্ছে, কিন্তু গরম যা পরিমাণে গরমের কথা আর কি বলি, গরম কিন্তু প্রচণ্ড পরিমাণে। তো যাক, এদিকে দেখো এবারে ফুল গাছের যে এখানে যে টবগুলো লাগিয়েছিলাম, তো এই জায়গাটা না ভালো করে ঝাড়ু দিয়ে তারপর আবার টবগুলোকে কিন্তু জায়গা মতো রাখছি। আর টবগুলোর মধ্যে তোমার ছোটো ছোটো ঘাসও উঠে আছে, তো এগুলোও তুলে দিচ্ছি। সামনেই তো অমাবস্যা, মানে সোমবার দিন রাত্রিবেলায় থেকে তো 9টা 34 মিনিট না, ঠিকঠাক আমার খেয়াল নেই, কিন্তু 9টাটা আমি জানি 9টা কত মিনিটে লাগবে। তো অমাবস্যা লাগলে তো তখন কোনো কিছুই কাজকর্ম করা যাবে না, পথে রান্না খাওয়া সব কিছুই করা যাবে, যে মাটির কাজ বা গাছ টাছগুলো এগুলো তো করা যাবে না। তো তাই জন্য মনে হলো গিয়ে, তাই জন্য কিন্তু করে নিয়েছি। কতগুলো কাপড়ও পড়েছে, তবে আজকে ধুবো না, এগুলো কালকে ধুয়ে দেবো। আজকে তো অনেকটা বেলা হয়ে গেছে, আর সকালবেলায় ছিল একটু চাপ, ওই যে লেট করে ঘুম থেকে উঠলাম, তো তার জন্য ভাবলাম যে না কালকেই ধুয়ে দিই। অমাবস্যার 3 দিন তো আমি মানে স্রাব সাবান দিয়ে যে কাপড় চোপড় মানে কাঁচা ধোয়া করা ওইগুলো কিন্তু আমি করি না। এমনিতে কাপড় তো ধুই, প্রত্যেক দিনে স্নানের কাপড় চোপড় পরে এগুলো খালি জল দিয়ে কিন্তু ধুয়ে নিই। ওই সাবান টাবান দিয়ে যে ধোয়া ওইটা কিন্তু করি না। ছোটোবেলা থেকে মাকেও দেখতাম এভাবে করতো, বিয়ের পর এসে তো আমার শাশুড়ি মাকেও দেখি এভাবে করতে। কি বলো তো, নিয়ম মানাটা কিন্তু যার যার উপরে। অনেকে দেখবে অনেক নিয়ম মানে, অনেকে আবার মানে না। তো নিয়ম মানাটা আমি মনে করি যার যার উপরে, যার মন যেভাবে চায় সেভাবেই করুক। আমি আবার এরকম নিয়মগুলো মানতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সব কিছু কুসংস্কার বলে কিন্তু মানে ফেলে দিলে চলে না, কিছু কিছু নিয়ম আছে এগুলো কিন্তু করতে হয়। যে এটা দেখে এসেছি মা কাকিমা ঠাম্মাগুলো মানে তারা করতো, তো সেইটা দেখে তো এখানে এসো আমি কিন্তু এভাবেই করি। তো এদিকে দেখো এবারে এখন উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর সকালবেলায় রসুনের খোসাগুলো ছাড়িয়েছিলাম, তো ওইগুলো মানে এখানেই তো ফেলে দিয়েছি। আর আমার মানে ভুল হয়েছে, এখানে না ফেলে যদি ওই সেটটা দিয়ে ফেলতাম তাহলে আর অসুবিধা হতো না। এখন হাওয়া দিচ্ছে, হাওয়ার সাথে সাথে এসে উড়ে এখানে পড়ছে, তো তাই জন্য এবার আর মানে দুবার করে আমাকে এই জায়গাটা ঝাড়ু দিতে হচ্ছে। তো এদিকে দেখো এবার উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনটা ঝাড় দিয়ে আমি চলে যাব কিন্তু স্নানে। আর এদিকে দেখো গাছের ওষুধ যে দিয়েছিলাম তাই জন্য কিন্তু সবগুলো গাছই একদম হয়ে গেছে। না হলে ওই সাইড দিয়ে গিয়ে যে একটুখানি তুমি মানে 2টা দুব্বা তুলে আনবে বা 2টা ফুল পেরে আনবে, সেই সাধ্যটা ছিল না। আমি তো এমনিতে যুগের ভয় পাই, আর একটুখানি বৃষ্টি হলেই তো বাপরে বাপ যুগের যাইয়া হয়। ভাগ্যিস মানে ওষুধটা আনা হয়েছে। এমনিতে আমার মানে বাড়িতে যখন গাছ অতিরিক্ত হয়ে যায় না, তখন কিন্তু ওষুধ স্প্রে করে কিন্তু করা হয়। এগুলো তুলবে কে, আমি তো হাত ব্যথার জন্য তুলতেই পারি না, আর তোমাদের দাদা তো সম্ভবই না একা একা যে ও এগুলো এতগুলো গাছ তুলবে। আর এদিকে দেখো উঠোন ঝাড় দিয়ে এদিকে চলে আসলাম ঘরে। এত পরিমাণে জল তেষ্টা পেয়েছে, আমি আগে খুব খুব করে জল খেতাম, আর এখন আমার জলটা একদম খুব কম খাওয়া হয়। আর জল না খেলে দেখবে আমাদের শরীরে কিন্তু অনেক রকমের সমস্যা শুরু হয়ে যায়। জলটা খেলে কিন্তু খুব ভালো শরীরের জন্য, কিন্তু বুঝি কিন্তু আমার জল খাওয়ার কথা যেন আমার মানে মনে থাকে না। জল খেতে গেলে যে অসুবিধা হয় তাও না, আগে একটা সময় এত এত পরিমাণে জল খেতাম, আমি নিজেই বুঝি মানে জলটা না খাওয়াতে যে আমার মানে কত রকমের মানে সমস্যা হচ্ছে। বিশেষ করে মুখে গলায় তো ব্রণ উঠছেই, মানে ব্রণটা তো উঠবেই। মানে ওষুধটা যদি খেয়ে নাও তাহলে দেখবে ব্রণের সমস্যা কিন্তু আর থাকে না। তো এদিকে যাক খেয়াল করা যাবে, আমার তো জল খাওয়ার কথা খেয়ালই থাকে না। তো এদিকে বোতলগুলো 4টা বোতল খালি পড়ে আছে, এই বোতলগুলো এখন ভর্তি করে নিচ্ছি, কারণ এখন প্রচণ্ড গরম, ফ্রিজে জল না রাখলেও চলবে না। তারপর তোমাদের দাদাভাই যখন দুপুরের জলটা দোকানে নিয়ে যায় না, ওই দুপুরে খেতে আসে জল নিয়ে যায়, তখন আবার ও ঠান্ডা জল নিয়ে যায়। তো তাই জন্য বোতলগুলো ভর্তি করে রেখে দেই, মানে সাথে সাথে তো ওর বোতল আর ফ্রিজে দেই না, ফ্রিজের বোতলের জল ওকে কিন্তু দিয়ে দিই, কারণ গরমকাল তো ঠান্ডা জলটা দেখবে সবারই কিন্তু ইচ্ছে হয় খাওয়ার। তো এদিকে দেখো এবারে 4খানা জলের বোতল তো করে নিয়েছি, এবারে বোতলগুলোকে এখন ফ্রিজের মধ্যে রাখবো। আজকে তো তবু মানে অন্য দিনের মতো সেই লেভেলের গরম নেই যে ঘেমে টেমে যা অবস্থায়, সেই রকম কিন্তু না, তারপরেও কিন্তু গরমটা আছে, কিন্তু গরমকাল গরম তো থাকবেই। কালকে তো জামাই ষষ্ঠী চলে গেল, তোমাদের তো জামাই ষষ্ঠীর মানে কথা বলতে ভুলেই গেছি কালকের ব্লগে, কারণ এখন তো আর আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীটা হয় না, তাই জন্য আমার জামাই ষষ্ঠীর ইয়েটা যেন আমার মন থেকেই চলে গেছে। এমনিতেই জানি জামাই ষষ্ঠী, কিন্তু ব্লগের মধ্যে বলতে ভুলে গেছি। জামাই ষষ্ঠী
মানে দেখবে মেয়ে জামাই শ্বশুরবাড়িতে গেলে কী যে জমজমাট, মানে কত যে আনন্দ হয়, যেটা আমার বাড়িতেও এতদিন যাবৎ হতো। কিন্তু আজকে 3-4 বছর ধরে আর হয় না, মা অসুস্থ বলে। না হলে মা সুস্থ থাকাকালীন আমাদের বাড়িতে তো জামাই ষষ্ঠী করা হতো, খুব মজার হতো। পাড়ার সব মেয়ে জামাইরা আসতো, মানে কী যে একটা আনন্দের হতো, মানে সবাই মিলে একসাথে করা। তোমাদের কি আমি ব্লগে বলেছিলাম গো আমার জামাই ষষ্ঠীর কথা? আমার মনে হচ্ছে না কালকের ব্লগে কি বলেছিলাম, না এর আগের ব্লগের জন্য মানে বলেছিলাম। তো খুব ধুমধাম করে আমার বাড়িতে জামাই ষষ্ঠীটা হতো। কিন্তু ভগবানের কীরকম দেখো, আমার মা অসুস্থ হওয়াতে এখন তো আর এগুলো করতে পারে না। তো ভগবানের কাছে এটাই বলি, ষষ্ঠী তো লাগবে না, মা যেন সুস্থ থাকে, এটাই বলি। তো যাক, আমার মার কিন্তু যে বয়সে মা অসুস্থতায় মানে পড়েছে তা কিন্তু না, মার কিন্তু বয়স কমে। কিন্তু কি বলতো, ওই যে পা কোমরের অপারেশন হওয়ার পর থেকে মা মানে ভেতর থেকে মন থেকে মানে পুরো ভেঙে পড়েছে। তারপরেই মাকে যেন রোগ আর মানে ছাড়ছে না পিছু, এরকম। তো এদিকে দেখো, এবারে গ্লাসের আর এই যে ছোটো একটা দিয়ে যে বানিয়েছিলাম, ম্যাগনেটের সুতোগুলো দিয়ে যে বানিয়েছিলাম, তো এইগুলোর মধ্যে তো আমি জল রেখে মানি প্ল্যান্ট গাছগুলো রাখি। তো এই জলগুলো একটু চেঞ্জ করে দিলাম। আর মানি প্ল্যান্টের যে ঢালগুলো, এগুলোকে ভালো করে ধুয়ে তারপর আমি কিন্তু এবারে লাগিয়ে দিচ্ছি। আমার ঘরে আগে একটা সময় মানি প্ল্যান্ট খুব সুন্দর হয়ে উঠেছিল, আমার মামা তো বোনের বাড়ি থেকে এনেছিলাম। তারপর আমি বেশি লুপ করতে গিয়ে মানে কাঁচা গোবর দিয়ে দিয়েছিলাম, তারপর পুরো মানি প্ল্যান্টে একদম শেষ হয়ে গিয়েছিল। মানে 1-2টা মানে ঢাল মনে ছিল। তারপর তো নেই মানে লাগালেও আর হয় না। তারপর আবার মামাতো বোনের বাড়ি থেকে ও মনে হয় ওর জায়ের বাড়ি থেকে না কোথা থেকে এনে দিয়েছিল কয়েকটা ঢাল। এগুলোর পাতাগুলোও না একদম নষ্ট হয়ে গেছিলো। কয়েকটা ডাল এনে আমি কিন্তু মানে করেছিলাম। তারপর আবার আরেকটা জায়গা থেকেও আমি এনেছিলাম, এনে এবারে কিন্তু আমার ঘরে আমি মানি প্ল্যান্টের করেছি। বাপরে বাপ, মানি প্ল্যান্টের যে আমার কী শখ ছিল, মাঝখানে মানি প্ল্যান্ট ছিলই না। তারপরে একবার আগরতলায় গিয়ে তোমার মানি প্ল্যান্ট গাছের জন্য করতে গিয়েছিলাম, যে মানি প্ল্যান্ট গাছ কিনে আনবো, হচ্ছেই না আমার হাত দিয়ে যেন। তো কিনে আনতে গিয়েও মন মতো হয়নি, তার জন্য আনিনি। তারপর তো ওই যে বললাম 2-3টা ডাল দিয়ে কতটা যত্ন করে বুঝো তাহলে মানি প্ল্যান্টের করেছি, অনেকটা যত্ন করেছি। আর এদিকে দেখো, মানি প্ল্যান্ট গাছগুলোকে জায়গা মতো রেখে আমি কিন্তু এদিকে স্নান করেও চলে আসলাম। তো এবারে এইদিকে এখন কাপড়গুলো মেলে দেবো। এই কাপড়গুলোর মধ্যে আমি প্রত্যেক দিন যে কাপড়ের মধ্যে আমার স্রাব দিতে লাগবে এটা কিন্তু আমি করি না, প্রত্যেক দিনের মধ্যে দেই না। যখন দেখি কাপড়গুলো নোংরা হয়েছে তখনই কিন্তু আমি গিয়ে দিই। তবে আজকে রোদটা ওই একবার রোদ উঠছে একবার মেঘলা করছে, সেই রকম মানে লেভেলের কিন্তু রোদ, কিন্তু মনে হচ্ছে যখন তখন বৃষ্টি একটু হলেও হতে পারে। আর এখন তো অমাবস্যার সময় দেখবে বৃষ্টি কিন্তু একটুখানি হয়। তবে এখন তো সব কিছুই মানে বদলে যাচ্ছে, মানে যুগের সাথে সব কিছু যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে দেখবে বলতো মানে লুকনো পুজোর দিন বৃষ্টি হতো, এবছরে দেখো লুকনো পুজোর দিন একদমই কিন্তু বৃষ্টি হয়নি, সব কিছুই যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এদিকে কাপড়গুলোকে তো আমি মেলে দিয়ে আসলাম, তারপর এদিকে এসে এখন ঠাকুরের জায়গাটা মুছে নিচ্ছি। আর ঠাকুরের বাসনকুসন আমি কালকেই পুজো দিয়ে একদম ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এদিকে এই কাজটা আমার করা আছে। আর শাশুড়ি মা তো ফুল তুলে নেই সকালবেলায়, তো মা ফুলটা তুলে রেখে দিয়েছে। এবারে ঠাকুরের জায়গাটা মুছে এবার আমি কিন্তু এখন পুজোটা দিয়ে নেব। এইমাত্র পুজোটা দিলাম, এমনিতেও কারেন্ট চলে গেল। তো অনেকটা সময় পরে তারপর এদিকে ঠাকুরের বাসনকুসন মাজলাম, আমার বাড়িতে কথা বললাম, বাপের বাড়িতে কথাটা বলে এদিকে দেখো এবারে সিঁদুরটা পড়লাম। এখন পর্যন্ত কারেন্ট আসার নাম নেই। আমার না স্নান করার আগে যদি কারেন্ট নাও থাকে আমি গরমে কাটাতে পারবো, কিন্তু স্নান করে এসে যদি কারেন্ট না থাকে আমার মাথা পুরো গরম হয়ে যায়। আমার স্নান করে আসলে শরীরে একটু পাখার হাওয়া লাগাতেই লাগবে, না হলে আমার শরীরটার জন্য গরমটা যেন আমার কমতে চায় না। তো এদিকে দেখো কারেন্ট তো আর আসছে না, আর এদিকে ভেবেছিলাম একটু শুয়ে থাকবো, মানে কী যে করি বুঝে উঠতে পারছি না। এই রেস্টের টাইমটার মধ্যে যদি কারেন্ট না থাকে তাহলে বুঝো কীরকম লাগে। তো এদিকে দেখো এবারে চিরুনিগুলো পরিষ্কার করে নিচ্ছি। ওই চুল আঁচড়াতে গিয়ে দেখি আবার চিরুনিটা নোংরা হয়ে আছে। আর আমার তো চিরুনি নোংরা হলে একদমই ভালো লাগে না, চিরুনি পরিষ্কার না করলে আমি চুলে আঁচড়াবো না। তোমাদের দাদাভাই তো সেই রকমই, মানে চিরুনি যদি দেখে নোংরা হয়ে থাকে আমাকে সাথে সাথে বলবে চিরুনি পরিষ্কার করার জন্য। তো এদিকে দেখো এবারে এই যে চিরুনিটা ধুয়ে নিলাম, আর এই সাইডগুলো একটু মুছে দিচ্ছি। ওই যে সাবান দিয়ে করলাম তো ব্রাশটা দিয়ে ছিটে গিয়ে পড়লো, আবার এগুলো দাগ পরে বেসে উঠে। তো চিরুনিগুলো এখন ওয়াশিং মেশিনের উপরে দিয়ে রাখলাম, জলটা ঝরে যাক, তারপরে গিয়ে এগুলোকে করব আর মানে ওই ঘরে নেব। আর এদিকে দেখো এবার বালিশ নিয়ে নিলাম। আর গরমের মধ্যে নেই কারেন্ট, আর এমনিতেও কারেন্ট থাকলেও আমি কিন্তু স্নান টান করার পর নিচেই শুয়ে থাকি, গরমের যন্ত্রণা যেন অসহ্য লাগছে। তারপর ঘড়িতে বাজে 3টা 5। এদিকে আমি আমার খাবারটা নিয়ে বসলাম, কারণ এদিকে আবার যাবো সেলাইয়ের কাজে। তো সেলাইয়ের কাজে যাবো 4টার সময়। বিকেলের দিকে কাজটা করে আসলে বলে কী হয় বলো তো, আমি সন্ধ্যার দিকে রেস্ট করতে পারি, প্লাস মোবাইলের কাজগুলোও করতে পারি।
আর এদিকে যদি বিকেলের দিকে কাজটা মানে সবসময় তো সম্ভব হয় না, কোনো কোনো সময় আমি আমার কাজ করে কুলোতে পারি না, বিকেলের দিকে কিন্তু যেতে পারি না, একদিকে বিকেলের দিকে করে আসলে কিন্তু খুব ভালো হয়। তো যাক, এদিকে আমি খাওয়া দাওয়া করলাম, এমনিতে তোমার দাদা দাদাও চলে আসলো, ওকে একটা ডিম অমলেট করে দিলাম, আর সাথে তো ওই যে আমের চাটনি করেছিলাম আর বাঁশকুড়ের তরকারি করেছিলাম, আর একটা ডিম অমলেট করে দিয়ে ওকে খেতে দিয়ে আমি চলে আসলাম বাইরে গাছ থেকে লঙ্কা তুলতে। লঙ্কাগুলো কবেই তুলবো ভাবছি, লঙ্কাগুলো আর তোলা হচ্ছে না। লঙ্কা যদি গাছ থেকে না পারো না, তো দেখবে লঙ্কা কিন্তু আর মানে ধরতে চাইবে না, লঙ্কা কিন্তু তুলতে লাগে, তাহলেই লঙ্কা ধরবে। এখন দেখছি লঙ্কাটা একটু খুব কমই ধরছে, মাঝখানে একবার মানে প্রথম তো একবার ধরেছিল, মাঝখানে একটু কম ছিল, তারপর আবারও ঝাঁপিয়ে ধরেছিল, এখন আবার কমে গেছে। এটা মনে হয় একটা সিজন থাকে যে কোন কোন সময় ধরবে, আবার একটু কিছুটা সময় একটু কম থাকবে, সব সময় তো আর একরকম একভাবে তো আর ফলন দিয়ে যাবে না। তো এদিকে দেখো আজকেও কিন্তু গাছ থেকে বেশ কয়েকটা লঙ্কা তুলে নিয়েছি, তবে অন্য দিনের তো কিন্তু আজকে বেশ কমই কিন্তু তুলেছি। তারপর আর কি এদিকে লঙ্কাগুলো তুলে এবারে আমি ঘরটোর ঝাড়টার দিয়ে নিয়ে এগুলো পরে গিয়ে করব। এদিকে বেজে গিয়েছে 4টা, তো এদিকে দেখো এবারে চলে যাচ্ছি সেলাইয়ের মানে কাজে। আমাদের পাড়াতেই তো, ওই যে আমি তো বাড়ির উপর দিয়ে চলে আসি, আর রাস্তা দিয়ে যদি ঘুরতে যাই তাহলে কিন্তু অনেকটা আবার পর। আর এই যে দেখো যে দিদির বাড়িতে কাজ করি, এই দিদির মানে বাড়িতে এই গাছটা, এই ফলটার নামটা আমি ভুলে গেছি, দিদি বলে কিন্তু আমি ভুলে যাই। তো এদিকে দেখো এসেই এই ব্লাউজটা কালকে কাটিং করা হয়েছিল, আর আমি সামনের পার্টগুলো সেলাই করেছিলাম। তো এই ব্লাউজটা দিদি এসে দেখি ফুল একদম করে নিয়েছে, তো এটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। হাতের কাজ আমি মনে করি সবারই একটু একটু জানা দরকার, হাতের কাজ শিখে রাখলে দেখবে নিজেরই কিন্তু ভালো, অন্য কারো না করি নিজেরটাই তো সময় করতে পারি বলো। এদিকে ঘড়িতে বাজে 5টা 20, বাড়িতে চলে আসলাম, এইমাত্র আসলাম। তো এদিকে চলো এবারে কাজগুলো করে নিই, কারণ অন্য সময় তো আমি যাওয়ার আগে ঘর দোর ঝাড় দিয়ে নিই, তো আজকে আর বিছানা টিছানা গুছিয়ে যাই, তো আজকে আর এটা করতে পারিনি, তাই জন্য কিন্তু এখন করব। তো এই যে দেখো এবারে বিছানাটা তুলে নিচ্ছি, আর এদিকে তো 5টা 20 বাজে, সন্ধ্যা হতে তো সেই 6টা 10-15, কিন্তু বাইরের ভাবটা ভালো লাগছে না, ভাব নমুনাটা মনে হচ্ছে যখন তখন বৃষ্টি আসতে পারবে, কীরকম যেন একটা ভাব হয়ে আছে। সকাল থেকেই তো এরকম করছে আজকে ভাব, মানে কীরকম যেন একটা হয়ে আছে আকাশটা। তো এদিকে দেখো বিছানাটা তো পরিপাটি করে নিলাম, বিছানাটা পরিপাটি করে এবারে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি। এখানে দেখি এই গ্লাসটার মধ্যে সাদা সাদা দাগ পড়ে আছে, আমি এটা বুঝতে পারছি না, 3টে সাইড দিয়ে সাদা সাদা দাগ পড়ে আসে, এটা কিসের দাগ বুঝতে পারলাম না। তো এদিকে দাগগুলো একটু ঘষে তুলে নিয়েছি, তারপর ড্রেসিং টেবিলের নিচটা একটু মুছে দিচ্ছি। স্প্রেটা দিয়ে মুছলাম না, এমনিতেই মুছে নিয়েছি। ঘর দৌড় দেখবে সাজানো গোছানো পরিপাটি থাকলে ভাঙা ঘরটাও দেখতে দেখবে রাজপ্রসাদের মতো মনে হয়। আর তুমি মানে রাজপ্রসাদকেও যদি সাজিয়ে গুছিয়ে না রেখে আগোছালো মতো করে রাখো, সেটা দেখবে দেখতে কিন্তু ভালো লাগে না। তো এদিকে দেখো এটার ভিতরে যে আমার কত সরঞ্জাম কত কিছু রাখা, তো সবগুলো এখন বের করে নিচ্ছি, নিয়ে এবার এই ইয়েটাকে ভালো করে মুছে দেবো। এটার মধ্যেও মানে ধুলা পড়ে আছে, এটা তো সহজে মোছা হয় না, এমনিতে তো ড্রেসিং টেবিল মুছে নিই, কিন্তু এগুলো তো আর মোছা হয় না। ও চোখে পড়লো, তাই জন্য ভাবলাম যে এখনই মুছে নিই, কালকের জন্য আর ফেলে রেখে লাভ নেই। তুমি যে কাজে দেখবে ফেলে রাখবে জমিয়ে রাখবে, সেই কাজে পাহাড় সমান হয়ে যায়। তাই জন্য একার সংসারে যখন যেই কাজ চোখে পড়বে সেই কাজ করে নিলে ভালো, তাহলে নিজের উপরে আর অতটা চাপ কিন্তু পড়ে না। তো এদিকে দেখো এবার এই যে এখন যা যা ইয়ে ছিল সব কিছু এখানে সাজিয়ে গুছিয়ে রাখলাম। এবার আমার আলতা আনতে লাগবে, অমাবস্যার সময় তো আমি আলতাটা পাইয়ে পড়ি, না হলে এমনিতে পড়ি না, লক্ষ্মী পুজোর দিন পড়ি। তো এই আলতাগুলো আমার শেষ হয়ে গেছে, তোমাদের দাদা ভাইকে বলবো আলতা এনে দেওয়ার জন্য। আর এদিকে দেখো এখান থেকে নারকেল তেলের 2টা কোটা খালি হয়ে আছে, তোমাদের দাদা ভাই পারফিউম একটা খালি হয়ে আছে, এগুলো ফেলে দেবো। শুধু শুধু এগুলোকে রেখে একটা ভর্তি করে তো লাভ নেই বলো, একটা জিনিস সময়ে রাখতে পারি না জায়গার অভাবে। তো এবারে এগুলোকে ভালো করে মুছে নিলাম, নিয়ে এবারে জিনিসগুলো কিন্তু আবার গুছিয়ে গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। এই যে দেখো পারফিউম, আমি এরকম একটা মানে মানুষ, আমি পারফিউম গায়ে লাগাতেই পারি না। অন্য আরেকজন পারফিউম লাগালো, আমার দেখবে আমি খেতে বসলো আমার বমিটিং হবে, তারপর কোথাও মানে যাবো গাড়ি জার্নি করে তখনও আমার একটা বমিটিং হবে, কেউ যদি মানে পারফিউমটা লাগায়। তোমাদের দাদা ভাই তো খুব পছন্দ করে পারফিউম লাগাতে, কিন্তু আমার তো মানে লাগালেই বেশ আমার অবস্থা পুরো শেষ। ও যদি ঘরে পারফিউম লাগিয়ে যায়, আমি দরজা জানলা খুলে একদম পাখা চালিয়ে দিয়ে পুরো মানে পারফিউমের গন্ধটাকে ঘর থেকে বের করি, আমি সহ্যই করতে পারি না। এমনিতেও সময় হলেও সুবিধা হয় না, যখন আমি খেতে টেতে বসবো তো মানে তখন আমার অসুবিধা হয়ে যায়। তো এদিকে দেখো এবারে মডুলার ড্রয়ারের র্যাকগুলো খুলে, এবারে র্যাকের ভিতরে তো মানে ধুলোটা ঢুকে, মডুলার ড্রয়ারের ভিতরে কিন্তু খুব ধুলো ঢুকে জানো তো, কদিন বাদে বাদে ড্রয়ারে সব কিছু খুলে টুলে ড্রয়ার পরিষ্কার করতে হয়। তো এইদিকে এখন আমি ওই যে ভিতরের যে মানে তাকের মতো সাইড দিয়ে আছে এগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছি। আর আজকে এই নিচের ড্রয়ারটা করতে গিয়ে আমার ডায়েরির কথাটা মনে হলো। একটা সময় জানো তো
এই ডায়েরিটার মধ্যে আমার যে কত কিছু লেখা আছে। আর এমনি তো আমার সংসার যে মানে খরচের যে ইয়েটা, মানে প্রত্যেক মাসে প্রত্যেক দিন কি কি আনা হয়েছে, কোন জিনিসটা কোন দিন আনা হয়েছে, কি যাবতীয় A to Z আমার এই ডায়েরিটার মধ্যে কিন্তু লেখা আছে। এখন যদিও আমি লিখি না, মানে মাঝে মধ্যে এক দুইটা জিনিস লিখে রাখি। আর এমনিতে না হলে আগে তো কন্টিনিউ কোন দিন কোন জিনিসটা আনা হয়েছে এরকম লিখে রাখলে না একটা হিসাব থাকে, দেখবে মাস মানে তোমার মাসের গেলে যে কত খরচ মানে খরচ হয়েছে, সংসার খরচ মানে ওইটার হিসাব থাকে, বা কোন জিনিসটা কোন দিন কত দিন গেল ওইটারও কিন্তু একটা হিসাব থাকে। এটা যদিও এখন করি না, তবে আজকে থেকে আবার কিন্তু শুরু করে দিয়েছি। সকাল থেকে আমি এমনিতে আমার মানে ইয়েটা থাকে এক দুইটা হিসাব আমি লিখে রাখি, তারপরেও আজকে থেকে আবার নতুন আরেকটা হিসাব মানে জয়েন মানে ইয়ে করলাম, ডায়েরিটার মধ্যে লিখলাম। তারপর এদিকে দেখো এই যে সামনের টেবিলটাও একটুখানি মুছে দিচ্ছি, সাইড ফাইডগুলো। মানে অমাবস্যার সময় তো তুমি সব কিছুই করতে পারবে, কিন্তু ওই যে কাঁচা ধোয়ার ব্যাপারটা পারবে না, চুলে শ্যাম্পু করতে পারবে না, যেটা ছোটোবেলা থেকে শুনে এসেছি। তারপর এই মানে সিঁদুরের ইয়েটা উঠানো যাবে না, সিঁদুর পরা সবাই মিলে মানে খুব ভালো। আমরা তো অমাবস্যা 3 দিনের দিন সবাই মিলে সিঁদুর টুদুর পরি, একজন আরেকজনকে সিঁদুর টুদুর দিই, খুব ভালো কিন্তু অমাবস্যার সময় ইয়েটা। তো গুয়াহাটিতে গিয়ে তো কামাখ্যা মার মন্দিরে গিয়েছিলাম, কিন্তু মার যে মেন ইয়েটা ওইটা তো আর মানে ইয়ে করতে পারলাম না। তো জানি না, ভগবান ভাগ্যে থাকলে অবশ্যই আবার অন্য সময় গিয়ে মানে দর্শন করতে মানে দর্শন করে আসতে পারবো। মাকে দর্শন করেছি, কিন্তু মেন যে মার আরেকটা জিনিস, ওই জিনিসটা কিন্তু ভেতরে গিয়ে আর দর্শন করতে পারিনি, কারণ অনেকটা ভিড় হয়ে গিয়েছিল। আমরা সেই 6:30 না 7টার সময় গিয়েছিলাম, তারপরও এত লাইন। তারপর ভিআইপি যে টিকিটগুলো হয় ওগুলোও শেষ হয়ে গেছে, না হলে ওগুলো দিয়ে দেখতে পারতাম। তারপরে 2 দিন বাদে দেখতে পারতাম, কিন্তু একটা আমাদের অসুবিধার জন্য আর মানে যেতে পারিনি মন্দিরে। না হলে 2 দিন বাদে ওই ভিআইপি টিকিট মানে কেটে দেখতে পারতাম ঠিকই। মানে সেদিন তো টিকিট পাইনি, তারপরও তোমার দাদাভাই বলেছিল দেখার জন্য। তো একজন পুরীতের সাথে কথা বলেছিল, বলছে হ্যাঁ এরকম ডেট দিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের একটা সমস্যা ছিল, তাই জন্য আর মানে যেতে পারিনি মন্দিরে। তো যাক, ভগবান যদি চায় অবশ্যই অন্য সময় গিয়ে মা মানে ঠিকঠাক করে দর্শন করতে মানে পারবো। এমনিতে পুজো দিয়েছি, মাকেও দর্শন করেছি। তো এদিকে দেখো এবার আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে ভাবছি ঘরটা একটু মুছবো। সকালবেলায় ঘরটা মুছতাম, ওই যে বললাম আজকে সকালবেলায় লেট করে উঠে কাজে একদম পুরো চোখে মানে হুলস্থুর কাণ্ড যেন লেগে গেলো সংসারে। তো তার জন্য আর সকালবেলায় ঘর দৌড়ো মোছা হয়নি। আর গরমের মধ্যে দেখবে যত ঘর মুছবে ততই ভালো। আগে একটা সময় প্রত্যেক দিন আমি ঘর মুছতাম, আর এখন যেন কি হচ্ছে, প্রত্যেক দিন ঘর মোছাটা আমার আর হচ্ছে না। সব কাজই করি, কিন্তু ঘর মোছার ইয়েটা আর হচ্ছে না। তো এখন কিন্তু আমি ঘরটা মুছবো, আর গরমের মধ্যে ঘরটা মুছলে ভালো, জানো তো। মানে এমনি তো ফাঁকা ঘর দৌড় দেখবে সবসময় মুছে রাখলে কিন্তু ভালো, ঘরটা বেশ ফ্রেশ থাকে। আর গরমের মধ্যে তো আমি নিচে শুয়ে থাকি, তার জন্য মানে একটু ঘরটা মোছারই দরকার। তার উপর আজকে যখন নিচে শুয়েছিলাম দেখলাম এক দুইটা সাইড দিয়ে একটু ঝাড়ু যতই দিই, তারপরও মুছলে যেই মানে ইয়েটা আসে ওইটা কিন্তু ঝাড়ু দিয়ে মানে ইয়ে হতে চায় না। এদিকে বাইরের এরকম অবস্থা দেখলেই তো আকাশের কী নমুনা করে রেখেছে, মনে হচ্ছে এক্ষুনি না বৃষ্টি চলে আসে। তো তাই জন্য চার্জ লাইটটাকে চার্জে দিয়ে দিচ্ছি, আর ঠাকুরঘরের লাইট, রান্নাঘরের যে লাইটগুলো হয় চার্জের ওইগুলোও জ্বালিয়ে দিয়েছি, চার্জ হয়ে থাকুক। আর এদিকে দেখো এবারে ফেনাইলটা শেষ হয়ে গেল, তো একটুখানি স্রাব দিয়ে এবারে কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি। পেছনের রুমটা মুছে এবারে কিন্তু সামনের রুমে চলে আসলাম। এবারে সামনের রুমটা মুছে নেব। আর এই কাজগুলো যে করছি আমার এত পরিমাণে গরম লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে গরমটা লাগছে। তো যার জন্য মানে আমাকে স্নানও করতে লাগবে, স্নান না করলে আমি একটু শান্তি পাবো না, কত গরম। আর দিদির এখানে গিয়েও আবার ব্লাউজ কাটিং করেছিলাম, কালকে করবো সেলাই। তো সেই কাটিং করতে গেলে তো আবার পাখা চালানো যায় না, ওইগুলো যে হালকা মানে ইয়ে থাকে নাইলিংটা আর কাপড়টা এগুলো উড়ে উড়ে যায়। তো তার জন্য তো পাখাটা অফ করে ইয়ে করতে হয়, তো তার জন্য না তোমার মানে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আর তার উপর বাড়িতে এসে কাজগুলোও করছিলাম, একদম পুরো ঘেমে চেমে যা অবস্থা। তো এখন ভাবছি যে ইয়ে করে মানে ঘরটা মুছে তারপর একটু স্নান করে নেবো। এদিকে তো সন্ধ্যাটাও দেবো, আর একটু স্নান না করলে না শরীরে শান্তি পাবো না। স্নানটা করলে দেখবে একটু শান্তি পাবো শরীরটার মধ্যে। তো তার জন্য স্নানটা করব। আর এদিকে এই যে দেখো এবারে ঘরটা মুছে নিচ্ছি, আর আমি স্নান টান করে আসি, তারপর বৃষ্টিটা নামুক, তাহলে মানে ভালো হবে। আমার তো বৃষ্টি ভিজে স্নান করতে খুব ভালো লাগে, তবে এখন আর ভিজবো না, না হলে মাথা যন্ত্রণা উঠে যাবে। কতদিন আগে বাপরে বাপ কী মাথা যন্ত্রণা নিয়ে যে আমি ভুগেছি, কি বলবো তোমাদেরকে। বাপরে বাপ, যার মাথা যন্ত্রণা হয় সেই বুঝে, মাইগ্রেনের যার সমস্যাটা আছে। তো তার জন্য ভয় লাগে যে বৃষ্টি ভিজবো না, না হলে বৃষ্টি ভিজে স্নান করতে কিন্তু আমার খুব ভালো লাগে। মাঝে একদিন কিন্তু একদিন না দুদিন কিন্তু বৃষ্টি ভিজে আমি স্নানও করেছি। বৃষ্টির জন্য একটু অপেক্ষা করেছিলাম, না বৃষ্টি চলে আসলো, বেশ মানে ইয়ে ছিল, বৃষ্টির ভাব দেখেই আমি অপেক্ষা করেছিলাম যে বৃষ্টিটা আসলেই ভিজে একটু স্নান করব। তো তারপর বৃষ্টি ভিজে একদম স্নান করেছিলাম। বৃষ্টি ভিজে স্নান করতে কিন্তু দারুণ লাগে দেখবে। আগে বিয়ের আগেও এরকম করতাম, আর মা তো আমাকে কত বকাঝকা করতো যে বৃষ্টি ভিজলে জ্বর উঠে যাবে এরকমটা বলতো।
তো যাক, এদিকে দেখো এবারে ঘরটা আমার কিন্তু ফাইনালি মোছা হয়ে গেছে। আর এদিকে টেবিলটা এখন নামিয়ে দিচ্ছি এখানে সোফার সামনে। আমার এই টেবিলটা থাকলে বেশ সুবিধা। এক এক সময় ভাবি ঘরের লুকটা একটু চেঞ্জ করব, কিন্তু চেঞ্জ করলে না এই টেবিলটা রাখার আমার আর জায়গা হয় না। এদিকে দেখো এবারে স্নান করে চলে আসলাম, এখন দিয়ে দেবো সন্ধ্যা। আর স্নানটা করে আসাতে আমার যে এতটা শান্তি লাগছে তোমাদেরকে বলে মানে বোঝাতে পারবো না, এতটা শান্তি লাগছে। গরমের মধ্যে তুমি যতবার স্নান করবে ততবারই দেখবে তোমার শরীরটা মানে আলাদা একটা শান্তি পাবে। আবার একটু কাজ টাজ করলে দেখবে গরম লেগে যায়। নাইটিগুলো এখন এখানে মেলে দিয়ে রাখলাম, দুপুরের নাইটিও আছে আর এখনকার একটা নাইটিও পড়লো। আর এদিকে দেখো এবারে সন্ধ্যা দিয়ে নিলাম। আর এখানে যে রাধাকৃষ্ণের ফটোটা আছে না, সেদিন উপর থেকে হঠাৎ করে পড়ে না ভেঙে গেছে নিচটা, তো এখানে আবার উপরে একটা ঠাকুরের ফটো ফ্রেম লাগাতে লাগবে। আর রাধাকৃষ্ণ ঠাকুরকে এখন ওই সাইড দিয়ে রেখে দিলাম। তো যাক চলো এবারে আমি সন্ধ্যাটা দিয়ে এখন পুজোটাও দিয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, আবারও কিন্তু প্রায় 4-5 ঘন্টা পর তোমাদের সামনে আসলাম। কারণ সেই সন্ধ্যা দিলাম তোমরা দেখলে, আর এখন ঘড়িতে বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। তো এদিকে আজকে রাত্রিবেলায় খাওয়া হবে এগ রোল। আমাদের এখানে তো সন্ধ্যার পর একটু বৃষ্টিও হয়েছিল, আকাশের মুখ দেখে তো মনে হচ্ছিল বৃষ্টি তুফান মনে হয় একসাথে আসবে, কিন্তু সেই লেভেলের বৃষ্টি কিন্তু হয়নি। তো এদিকে তোমাদের দাদাভাইও চলে আসলো, তো আজকে রাত্রিবেলা এগ রোল খাওয়া হবে। এবার এগ রোল তো বানিয়ে নিচ্ছে, আর তোমাদের দাদাভাই এদিকে শসা পেঁয়াজ এগুলো এখন দিয়ে সাজিয়ে নিচ্ছে। আর আমি কিন্তু শসা পেঁয়াজটা আগেই কেটে রেখে দিয়েছিলাম। একটু বৃষ্টি হতে না কি আমার আজকে ইচ্ছে হচ্ছে একটু এগ রোল খাওয়ার, না হলে আমি কিন্তু এগ রোল খেতে কিন্তু অতটাও পছন্দ করি না। আমার ভালো লাগে হলো গিয়ে তোমার চপ মোমো এগুলো ভালো লাগে, কিন্তু কি জানি কি হয়েছে আজকে এগ রোল খাওয়ার ইচ্ছে হচ্ছে, তাই জন্য রাতের ডিনার আজকে আমাদের এগ রোল। জানো তো এগ রোলটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। যাই হোক চলো এগ রোলটা এবারে খাই, আর আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নেক্সট ভিডিও